আর অদিতি দুজনই খুবই ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্যে আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ক মেনে নিতে অসুবিধা কোথায়? মা, তুমি অদিতিকে চিনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলেও ও একটা কথাও ঠিক মতো বলতে পারে না। সবসময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্য নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়ের কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা। তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো তবে পারিস আহানাফ। তবেই পারিস আহানাফ। মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সব সময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, আমার কথা মতো উঠবস করবে। কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের আছে? না, বলে যাস না অদিতির বাবার জন্যই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইসিসড হয়ে গিয়েছিলেন, সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিলেন অদিতির বাবা। সেই জন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমিনা আন্টি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটা অদিতির আম্মু খুব ভালো করেই জানতেন। উনি ঝোপ বুঝে এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া বিষবাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় 3 মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনো স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুট ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই 3 মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফ। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময় চা নিয়ে তার শাশুড়ি আসমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমল চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এসবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছিল, সেই দিন থেকেই অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসার খরচ, প্রকৃতির বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুয়ের কথাই প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদের সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ। তবুও মুখের উপরে না করতো
কুণ্ঠার কারণে। যতই হোক, আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা এখনো হুইল চেয়ারে বসে দিনাতিপাত করতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণেই অনেকটা বাধ্য হয়েই আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু অদিতির চাল চলন, কথা বলার ধরন কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবেই বা কিভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি, সেখানে অদিতির বয়স মাত্র 17 বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবেই চেয়েছিল, যেই মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্য আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতো স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়। সেখানে তার কপালে জুটলো তার থেকে 13 বছরের ছোট্ট একটা আনস্মার্ট ভীতু পিচ্ছি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূরে, কোনো রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে যেতে। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমে থাকতেই দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি আহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিক করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও আহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে ওঠে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে কি বলেছি আমি আমাকে কফি বানিয়ে দাও? আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোণে পড়ে থাকতেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেই দিনের পর থেকেই শান্তি স্বরূপ আহনাফের রুমের তীরসীমানায় পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বোঝানো, কিন্তু আহনাফ তো যেন অদিতিকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গুড়িয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপরে প্রচন্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতির চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এসে সেও তার সমস্ত অভিমানের আজও গভীর রাত করে বাড়ি ফিরছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময় লেট করে বাড়ি ফিরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকেই আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচিউর আচরণ পছন্দ করে, কিন্তু অদিতির বাচ্চামির স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কতই হবে, 17। তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর আজ সারাদিন অফিস নিজের মায়ের বলার কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে নিজের প্রিয়সীর নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতি কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাফ কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলেই অদিতি শান্ত মন্থর কণ্ঠে বল, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকিয়ে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এইসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলে,
তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগী দৃষ্টিতে আবার রুমের সামনে এসেছো কেন? কি চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ব বোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে। আর আমাকেও তখন মার ভাবি বোঝা মনে করবে। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্তই বোধ হলো না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে। অদিতি খুশিতে আরো কিছু বলার আগেই আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তে অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজে নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি। তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ তার নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানার এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তেই অদিতির হঠাৎ করে বলা ম্যাচিউর কথাবার্তাগুলো ভাবিয়ে তোলে গম্ভীর স্বভাবই আহনাফকে। আহনাফ আনমনে অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি? আমারও কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনেই এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমাতে পারে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি, হঠাৎ তাহলে এসব কথা বললো কেন? হ্যাঁ বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার শিখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টের সামনে এম্বারেসমেন্টে। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্ণকুহুরে বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করবো আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুকটান দিতে থাকে। অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের করে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। অদিতি ভোর থেকেই প্রবল উৎসাহে আহনাফের রুমে আশেপাশে ঘুরঘুর করছে। আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। অদিতি তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাহিরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ দরজা খুলেই অদিতিকে ধমক দিয়ে, তোমাকে কতবার বলেছি অদিতি, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না।
অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়, বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাব কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাব সুলভ ভাব গাম্ভীর্য বিদ্যমান। তবুও কতটাই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসা তো দূর সহ্যই করতে পারে না। এ কথা চিন্তা করতেই অদিতির অন্তর্করণে অজানা এক যন্ত্রণার উদ্বেগ হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজায় নক করলাম, দুঃখিত। আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতেই আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আহনাফ আনমনেই অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে মনের অজান্তেই বুকের ভেতরটা আটকে ওঠে আহনাফের। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এই অনুরক্তিতে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হনহন করে বাড়ির ভেতরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসে নিঃশব্দে কান্না করছিল। আহনাফের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়া করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে ভাবলিসহীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলেও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতিও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝেই বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুইজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির উপর প্রচন্ড রাগ অনুভূতি হতে লাগলো। যদিও এর কোনো কারণ নেই, তবুও আহনাফের ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটাকে ধমক না দিতেই শান্তি নেই। আহনাফের নীরবতা ভেঙে, আমার সামনে বেশি ম্যাচিওর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলছেন ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফ তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝে আহনাফের দিকে ফ্যাল করে চেয়ে থাকে। আহনাফ গম্ভীর কণ্ঠে, আমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতির চোখ নামিয়ে মিনমিনি আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকেই ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না অদিতির। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবি তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি, আর আহনাফের তার প্রতি রূঢ় ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তা আর মনোকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কিভাবে? অদিতি সোজা সাপটা খেয়াল ছিল না। অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দু চোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছি এই শব্দ ব্যবহার করবে না। তোমাকে এক কথা কতবার বোঝাতে হয়? আহনাফ আরো কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের এখন একটু ভালো লাগছে। খুব ম্যাচিউরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্চি মেয়েদের মতোই থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিউর হোক, তবুও অদিতির সাথে এইসব বিষয়গুলো খাপছাড়া লাগে। আহনাফ মনে মনে এইসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে, তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে
আহনাফ আদুরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো, তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ায় নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানালা খুলে অদিতিকে ইশারার সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতির সামনে আসলেই আহনাফ আদেশের স্বরে খবরদার, কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, এ কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথাবার্তা বলেছো, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ কার স্টার্ট করে তার সামনে দিয়েই সা সা করে চলে যায়। অদিতি থম ধরে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। মনের ভেতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারের সময় উদাসীন আচরণ করা, আহনাফ আজ কেন এত অধিকার বোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতির সাথে সাথেই নিজেকে সামলিয়ে কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করছেন, যা বলছেন সবকিছু দায়িত্ববোধ থেকে বলছেন, এর বাহিরে কিছুই নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজেই এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েই গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সবসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বদলে যায়, অন্য কারো মুহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তায় এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকেই এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়ে। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করত আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজেই থেকেই তার জীবন থেকে সরে যেতে চেয়েছে সেই জন্য, নাকি তার মায়ের বলা কথাগুলো? মে আই কাম ইন স্যার? হঠাৎই পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনার সুতোয় টান পড়ে আহনাফের। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ। নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভেতরে আসতে ডেস্কের উপরে একটা এনভেলাপ রেখে আহনাফ গম্ভীর স্বরে তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম, ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার আমি খুবই দুঃখিত এতদিন অ্যাবসেন্স থাকার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল। আহনাফ নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে বলল, তো আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে, নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম অনেক অনুরোধ করা শুরু করলো আহনাফের কাছে, কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। একসময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল, কই তখন তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া। তাহলে সে কেন কারো প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক, তার কোনো ঠেকা পড়ে। আহনাফ রেগে গার্ড ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরে আগমন ঘটলো আহনাফের নতুন পিএ নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনের বাইরে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনের ভেতরে ঢুকতেই আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, প্রথম দিনেই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যেই সাবমিট করবেন আমার ডেস্ক। কিন্তু স্যার এতগুলো ফাইল একদিনের মধ্যে কিভাবে শেষ করব? সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? ইচ্ছে হলে রিজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব। দুঃখিত স্যার, আমি এখনই কাজ শুরু করব। নাবিলার সাথে সাথেই ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে, সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল নাবিলা। এর আগে যতগুলো অফিসে কাজ করেছে নাবিলা, সেসব অফিসেরই বস সবাই নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু নাবিলা কাউকেই পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করলো না। ইন্টারভিউ দেওয়ার সময়ে আহনাফের উপর আকর্ষিত হয়েছে নাবিলা, আর আজ আরো একবার আহনাফের ভাব গাম্ভীর্য নাবিলা নিজেই দেখতে সামনে এসে আনমনেই বলতে থাকে, ইস, রাগলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে। উফ।
নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যেই নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হয়, সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসের একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস, আচ্ছা প্রত্যয় সাহেব, আহন আফসার কি বিবাহিত? প্রত্যয় সাবলীল ভঙ্গিতে বলল। না স্যার, বিবাহিত না। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উঠতে শুরু করে নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে বসে আহনাফের দেওয়া কাগজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসের কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীত আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে, কিন্তু অদিতি সেখানে ভালো মতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রত বোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকে নিজেই অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না, আর কাউকে বলেও না যে তার বাসায় অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালো মতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই দিকে খুশি ছিল না অদিতির। অদিতির ধ্যান ভাঙলো কলিং বেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বাসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবি? ঠিক। অদিতি স্বভাব সুলভ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ, চিনে ফেলেছি। আপনি আলভি ভাইয়া না, ওনার ফুফাতো ভাই? আলফি উচ্ছ্বাসিত গলায় বলে, একদম ঠিক গেস করেছো তুমি। উফ, সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো, তাই। বাই দ্য ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল। সমস্যা নেই, আপনি ভেতরে এসে বসুন। আহনাফের মা আসমেরি ওয়াহিদ আলফিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো, তোর সাথে কোনো কথা নেই, যা। আলফিও দুষ্টুমি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম, মাই সুইট বিউটিফুল মাম্মি। হয়েছে, থাম। এবার আর মিথ্যা প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টু মিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটমিটি হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনার আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ, তাহলে উনি এমন কেন? সব সময় মুখটা গোমরা করে রাখেন। জন্মের পর ওনার মুখে মধু না দিয়ে করলার রস দেওয়া হয়েছিল হয়তো। বাড়ি ফিরতেই অদিতিকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় আহনাফ। ধুকধুক করে ওঠে তার হৃদযন্ত্রখানি। আলফি ডিভানের অন্য সাইডে বাসায় আহনাফ তার মুখ দেখতে পায় না। আহনাফের ভেতরটা অস্থিরতায় ছটফট করে। পরক্ষণে ডিভানের আরেক পাশে নিজের মাকে বসে থাকতে দেখে ভেতরে ভেতরে খানিকটা স্বস্তি অনুভব করে সে। আহনাফ সামনে আসতেই 3 জোড়া চোখ তার দিকে নিবন্ধ হয়। আলভিকে দেখার সাথে সাথেই আহনাফ শঙ্কিত। আলভি, তুই কবে দেশে ফিরলি? আলভি আহনাফকে দেখেই খুশিতে করমর্দন করে উচ্ছ্বসিত গলায় বলে, আমি টোটালি ফাইন ব্রো। এই তো 2 দিন হলো দেশে এসেছি ঘুরতে। আর ব্রো, ভাবি কিন্তু খুবই সুইট। ইউ আর সো লাকি ব্রো। আলভির কথা শুনে আহনাফ আর চোখে অদিতির দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকা অদিতি আহনাফকে দেখেই কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি আহনাফের। বুকের ভেতরটা হিংসায় কিরমির করতে লাগলো আহনাফের। আহনাফ গভীর দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে আলভির সামনেই অদিতির বাহু জড়িয়ে ধরে অদিতিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো। অদিতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। আজ প্রথম আহনাফ স্পর্শ করলো অদিতিকে। আহনাফ গা ছাড়া আমি জানি সেটা। আচ্ছা, তুই কি এখানেই থাকবি নাকি? আলভি খুশিতে গদগদ হয়ে বলল, আরে থাকার জন্যই তো এসেছি। মামার বাসায় বেড়াতে এসেছি, কমপক্ষে তো 1 মাস ঘুরবো। আলভির কথা শুনে হিংসায় অন্তরটা ফোসফোস করে উঠল আহনাফের। শয়তানটা নাকি বাসায় থাকবে। বাসায় কি এখন সে একা থাকে? তার স্ত্রী অদিতিও তো থাকে।
আহনাফ তাতে দাঁত চেপে বলে, আমার সারাদিন কাজ থাকে অফিসে, তোর সাথে ঘোরাঘুরির সময় নেই আরে সমস্যা নেই ব্রো, আমি ভাবির সাথে ঘুরবো। এমনিতেও তোমার সঙ্গে ঘোরাটা একটু বোরিং, সারাক্ষণ গম্ভীর হয়ে মুখটা কেমন গোমরা করে রাখো। আলভির কথা শুনে অদিতির ফিক করে হেসে ওঠে। তবে পরক্ষণে আহনাফের গম্ভীর মুখখানা দেখে হাসি বন্ধ করে চোখ মুখ কাচমাচু করে দাঁড়ায়। আহনাফ চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টি নিয়ে আলভির দিকে চেয়ে আছে। আলভি এই শুষ্ক ঢোক গিলা। আরে কুল ব্রো, আমি তো শুধু মজা করছিলাম। আহনাফ গম্ভীর স্বরে বলে। যা ঘোরাঘুরি করার নিজের বাসায় গিয়ে কর যা। আলভি আহনাফের মায়ের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি দেখছো, আহনাফ ব্রো আমাকে চলে যেতে বলছে। আরে আমার মামার বাড়িতে আমি বেড়াবো না? ঠিকই তো বলেছে আলভি, ওর মামার বাড়িতে ও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, তোর সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস কেন? আলভি আহনাফকে আরো রাগানোর জন্য অদিতির দিকে চেয়ে বলে, আর বলো না ভাবি, তোমার হাজবেন্ডকে কিচ্ছু বলা যায় না, কিছু বললেই রাগে ছ্যাদ করে ওঠে একদম। আহনাফ আলভির দিকে তেড়ে এসে বলে, খুব মজা নিচ্ছিস না তুই? কতবার বলেছি আমার সাথে অহেতুক মজা করবি না, তোকে এমন জায়গায় ঘুরতে পাঠাবো ঘোরার শখ মিটে যাবে। 1 মাস হাসপাতাল ট্যুরে পাঠাবো তো। আরে না ব্রো, আমি এই বিশেষ ট্যুরে আপাতত যেতে চাচ্ছি না। ভাবি তোমার গোমরা মুখর জামাইকে একটু সামলাও প্লিজ। এই তোরা দুজনে থাম এবার, সেই ছোটবেলার মতোই ঝগড়া মারপিট শুরু করে দিয়েছিস। আহনাফ আলভিকে ছেড়ে দিয়ে অদিতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে চলে যায় হনহন করে। অদিতিও রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আহনাফের মা রান্নাঘরে এসে অদিতিকে ভারী শোনো অদিতি, বাসায় আলবি যতদিন থাকবে ততদিন তোমাকে আহনাফের রুমেই থাকতে হবে। আমি সার্ভেন্টদের বলে তোমার জিনিসপত্র গেস্ট রুম থেকে বের করে আহনাফের রুমে শিফট করতে বলেছি। আলবি যেন তোমাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আজ করতে না পারে। অদিতি চিন্তিত স্বরে বলে, কিন্তু মা ওনার রুমে গেলে উনি যদি আবার রাগারাগি করেন? কেন রাগারাগি করবে? আহনাফ তো দেখলোই আলবি এসেছে, আর তোমার সাথে রাগারাগি করলে তুমিও রাগারাগি করবে। অদিতি, নিজেকে একটু শক্ত করো মা, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে। আজমেরি ওয়াহিদ অদিতির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তারপর সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে যায়। অদিতি কাঁপা কাঁপা পায়ে আহনাফের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহনাফ তো বারবার অদিতিকে মানা করেছে তার রুমের সামনে না আসতে, সেখানে অদিতি কেন গায়ে পড়ে আহনাফের রুমে যাবে? অদিতি অনেকক্ষণ ভেবে আহনাফের রুমে না ঢুকে ছাদে চলে যায়। আহনাফ ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে অদিতির আসার অপেক্ষা করছিল। আজমেরি ওয়াহিদ আহনাফকে শাসিয়ে বলেছেন অদিতিকে রুমে ঢুকতে দিতে। আহনাফও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি? ল্যাপটপ হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে আহনাফ। অদিতি তবুও না আসায় আহনাফ অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারপাশে পায়চারি করতে করতে আহনাফ আনমনেই ভাব, অদিতি আবার আলভির সাথে কথা বলছে না তো। আহনাফ তাড়াহুড়া করে ছুটলো গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। আলভি ঘুম জড়ানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার ব্রো, বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আহনাফ আগ চোখে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে গেল। এতক্ষণে আলভির ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গিয়েছে। আলভি ব্রু কুচকিয়ে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে ব্রো আবার কোথায় দৌড় দিল বুঝলাম না। বিয়ে করলে এই এক সমস্যা, বউয়ের চিন্তায় পাগল হয়ে যেতে হয়। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল জীবন পার করছি। কথাগুলো বলে আলভি হাই তুলতে তুলতে আবার লাফ ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সারা বাড়ি অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফের অস্থিরতা আরো বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসায় চলে যায়নি তো? আশেপাশে তাকাতেই আহনাফের হঠাৎ মনে পড়ে সাদের কথা। সাদে একবারও চেক করা হয়নি। আহনাফ দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোঠার সামনে অদিতিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে আহনাফের অশান্ত হয়ে ওঠা মন অদিতির নিষ্প্রাপ মুখশ্রী দেখে শান্ত হলো। আহনাফ সাথে সাথেই বুঝতে পারলো অদিতি তার ভয়ে রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার উপরে প্রচন্ড রাগ অনুভব করলো আহনাফ। আহনাফ অদিতিকে ডাক দিতে গিয়েও অদিতির ঘুমন্ত মুখখানা দেখে আর ডাকতে পারল না।
নিঃশব্দে অদিতিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুয়ে দিল। যেই মেয়েটাকে নিজের রুমের তীরসীমা নাম, আজ সে নিজেই সেই মেয়েটিকে কোলে তুলে নিজের রুমের ভেতরে নিয়ে এলো। এসব চিন্তা মাথায় আসতেই নিজের অজান্তেই হেসে ফেলল আহনাব। আহনাব আজ প্রথমবার গভীর দৃষ্টিতে অদিতির মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতর কিছু একটা অনুভব হলো আজ, তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারল না আহনাব। অদিতি যদি একটু স্মার্ট আর সাহসী হতো তাহলে হয়তো এতদিনে অদিতিকে আহনাব মেনে নিত, কিন্তু অদিতির মতো ভীত আর আনস্মার্ট মেয়ে তার টাইপের না। আহনাব অদিতির ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ নিষ্পলক ভাবে। অদিতিও তো থাকতে চায় না তার সাথে। বাস আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো অদিতি চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় আহনাফও মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। আহনাফও অদিতির পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুম ভাঙতেই আহনাফের রুমে নিজেকে আবিষ্কার করলো অদিতি। পাশ ফিরতেই আহনাফকে গভীর নিদ্রায় আচ্ছন্ন দেখে চমকে উঠল সে তো সাথে ঘুমিয়েছিল, তার মানে আহনাফ তাকে নিজেই কোলে করে রুমে নিয়ে এসেছে। বিস্ময়াতিভূত হলো অদিতি। ধীরে ধীরে আহনাফের আচরণ একটু একটু করে বদলে যাচ্ছে, কিন্তু কেন? এরই মধ্যে আহনাফের ঘুম ভেঙে গেল। নিজের পাশে অদিতিকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতিও তাকালো আহনাফের দিকে। আহনাফের একটা হাত এখনো অদিতির কোমরে। আহনাফ যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেল ক্ষণিকের জন্য। একটু একটু করে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করলো আহনাফ। তখনই অ্যালার্মের কর্কশ শব্দে সজ্ঞান ফিরে এলো আহনাফের। আহনাফ সাথে সাথেই বিছানার মধ্যে প্রচন্ড বিব্রত বোধ হচ্ছে আহনাফের। আহনাফকে আরেকটু বিব্রত করে অদিতি প্রশ্ন ছুড়ে দিল আহনাফের পানে। আমাকে কি আপনি রুমে নিয়ে এসেছিলেন? আহনাফ সাবলীল ভঙ্গিতে বলল, হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে কি বুঝো না? বাসায় আলভি আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি চিনো না আলভিকে? সাথে সাথেই বাহিরে রটিয়ে ফেলবে সব। আহনাফের কথা শুনে অদিতির মনে আবার আধার নেমে আসলো। আহনাফ সেই দিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। অদিতি আহনাফের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আহনাফ অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই আলফিকে অদিতির সাথে হাসিমুখী কথা বলতে দেখল। বুকের ভেতরটা হিংসায় জ্বলন্ত লাভায় টকবক করে উঠল। মেয়েটা তার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকে, অথচ আলভির সামনে কতই না হেসে হেসে কথা বলছে। আহনাফ অদিতির হাত টেনে অদিতিকে নিজের কাছে নিয়ে এসে চলো অদিতি, তোমার ক্লাসে যেতে হবে তো। কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়েই চলে যাবে নাকি? আহনাফ মনে মনে ভরকায়। আমার বউ খেলো কি খেলো না তাতে তোর কি? আহনাফ গম্ভীর স্বরে বলল, লেট হয়ে যাচ্ছে অদিতির। আর আমার অদিতি নাস্তা করেছে কি করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। আহনাফের মুখে আমার অদিতির শব্দটি শুনে অদিতি চমকে তাকায় আহনাফের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে আহনাফের কথায়। আহনাফ অদিতির হাত ধরে তাকিয়ে হনহন করে বেরিয়ে যায়। আহনাফের কাণ্ড দেখে আলভি পুরোই হতভম্ব হয়ে যায়। জ্যামে রুটি চিবুতে চিবুতে আশ্চর্য ব্রো, এত জেলাস হচ্ছ কেন আমি বুঝলাম না। আহনাফ রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। অদিতি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। কেন আমার সামনে তোমার এত ভয় করে কেন? ওই আলভির সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি ওই আলভির সাথে কোনো কথা বলবেন। আহনাফ রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। এখানে থামলেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করতে পারতাম। আহা অদিতি, ফালতু প্রশ্ন করো না তো। অদিতি অবাক নয়নে চেয়ে আছে আহনাফের কাণ্ড কারখানা দেখছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আহনাফ জেলাসিতে এসব করছে। অদিতিকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায় আহনাফ। আজ নাবিলা খুবই সেজেগুজে অফিসে এসেছে আহনাফকে ইমপ্রেস করার জন্য। নাবিলা আহনাফের কেবিনে এসে মিষ্টি স্বরে বলে, স্যার, আজকে আপনার মিটিং আছে রাত 9টা থেকে। আমি সমস্ত ফাইল চেক করে আপনার ডেস্কে রেখে দিয়েছি। নাবিলার বলা কথাগুলোর দিকে আহনাফের কোনো ধ্যান নেই। আহনাফ তো অদিতিকে নিয়েই চিন্তিত। অদিতির ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো, আবার আলফির সাথে হেসে হেসে কথা বলবে অদিতি। আহনাফ তো জানে অদিতির কোনো যত্ন সে করে না। অদিতি যদি মোহে পড়ে যায় তাহলে তো সর্বনাশ।
না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। আহনাফ ল্যাপটপে মুখ গুজে গম্ভীর স্বরে বলে। আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আহনাফ নাবিলাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইশারায় কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। আহনাফের আচরণ নাবিলার ইগোতে গিয়ে আঘাত করে। নাবিলা রাগে অগ্নি শর্মা হয়ে বেরিয়ে যায় আহনাফের কেবিন থেকে। একটু বেশি দেমাগ আহনাফ স্যারের। এত সুন্দর করে সেজেগুজে আসলাম, ফিরেও তাকালেন না। তবে আমিও দেখি কতদিন আমাকে এভাবে ইগনোর করতে পারেন। ওনাকে যদি নিজের পেছনে না ঘোরাতে পারি, তাহলে আমার নামও নাবিলা ইয়াসমিন নয়। নাবিলা যেতেই আহনাফ ফোন বের করে অদিতিকে ভিডিও কল দেয়। অদিতি কলেজ থেকে এসে রেস্ট নিয়ে সবেমাত্র পড়তে বসেছিল। হঠাৎ নিজের ফোনে আহনাফের ভিডিও কল দেখে চমকে যায় অদিতি। আহনাফ তাকে ভিডিও কল দিচ্ছে। অদিতি কল রিসিভ করতেই আহনাফ অস্থির কণ্ঠে শুধায়। কি করছিলে তুমি? আর কোথায় তুমি? কেন? আমি তো বাসায় আপনার রুমে বসে আছি, মাত্র পড়তে বসেছি আমি। অদিতির কথা শুনে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর গম্ভীর কণ্ঠে বলে। ওই আলভি কোথায়? উনি মনে হয় বের হবেন বিকেলে। তোমাকে সাথে নিয়ে যেতে চাইলে যাবে না কিন্তু বলে দিলাম, আর ওর সাথে বেশি কথা বলবে না, বুঝেছো? কথাগুলো বলে আহনাফ অদিতির মুখের উপরে ফোন কেটে দেয়। অদিতি এইবার ভীষণ রাগ ওঠে আহনাফের উপর। স্ত্রী হিসেবে সম্মান দিবে না, আবার ঠিকই স্বামীর অধিকার দেখাতে আসবে। এবার ভাবছে এরকম করলে অদিতি সরাসরি জিজ্ঞেস করবে। আপনার এত জলে কেন? আপনি না আমাকে স্ত্রী হিসেবে পছন্দ করেন না? তাহলে এখন এত অধিকার বোধ দেখাচ্ছেন কেন? আহনাফ নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই নাবিলা এসে বলে। স্যার, আমাকে একটু লিফট দিতে পারবেন? কাউকে লিফট দেওয়ার কাজ আমি করি না। নাবিলা নিজের পায়ের দিকে ইশারা করে বলে। স্যার, হিলটা ভেঙে পায়ে মোচড় লেগে গিয়েছে, প্লিজ একটু যদি লিফট দিতেন। এই অবস্থায় আমি কিভাবে গাড়ি ঠিক করব? প্রত্যয়ও সেই সময় বাইক নিয়ে বেরিয়ে যেতে নিয়েছিল। প্রত্যয়কে দেখে আহনাফ তাকে ডাক দিয়ে থামিয়ে বলে। প্রত্যয়, মিস নাবিলাকে ওনার বাসা পর্যন্ত ড্রপ করে দিও, ওনার পায়ে মোচড় লেগেছে, হাঁটতে পারবেন। আহনাফ প্রত্যয়কে অর্ডার দিয়ে সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। নাবিলা রাগিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় হেসে বলে। বসুন নাবিলা, একদম চিন্তা করবেন না, আমি সেফলি আপনাকে বাসায় পৌঁছে দেব। নাবিলা সৌজন্যমূলক মেকি হাসি দিয়ে বাধ্য হয়ে বাইকে উঠে বসে। প্রত্যয় নাবিলাকে ভালো মতো বসতে বলে বাইক স্টার্ট করে। আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতেই আহনাফের চোখ জোড়া অদিতিকে খুঁজতে শুরু করে। অদিতিকে রুমের ভেতরে মনোযোগ দিয়ে পড়তে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে আহনাফের। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। আহনাফকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে অদিতি খানিকটা অবাক। আপনি আজ এত চটজলদি চলে এসেছেন? আহনাফ হাত ঘড়ি খুলতে খুলতে বলে। আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই। অদিতি আর কোনো প্রশ্ন না করে আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা আহনাফের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই অদিতি কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলেও যথাসম্ভব উপেক্ষা করে চলার চেষ্টা করে অদিতি। আলভি ফিরবে কখন? আলভি ভাইয়া ওনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন বলেছিলেন, আজ বন্ধুর সাথেই আড্ডা দিবেন হয়তো। আহনাফ বিড়বিড় করে বলে। যাক, ভালো হয়েছে, না ফিরলেই খুশি হব। কিছু বললেন? না কিছু না, তুমি পড়ো। আহনাফ হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে বসে। অদিতি এসে খাবার সার্ভ করে চলে যেতে নিলেই আহনাফ অদিতির হাত ধরে আটকিয়ে ফেলে। তুমি খেয়েছো? অদিতি চমকায়। আহনাফ আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। অদিতি মৃদু স্বরে বলে। হ্যাঁ খেয়েছি। আলভি কি এমন বলে যে তুমি হেসে একেবারে কুটি কুটি হয়ে যাও? অদিতি ভ্রুজোড়া কুৎসিত করে বলে। আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী, মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। অদিতি তাচ্ছিল্যর স্বরে বলে। এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। অদিতি এই রাশভারী কথাগুলো শুনে আহনাফের বুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অদিতির দিকে চেয়ে আহনাফ গম্ভীর স্বরে বলে। খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? হ্যাঁ খুব তাড়া, আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। অদিতির কথা শুনে আহনাফ থমকে যায়। গলা দিয়ে আর খাবার নামে না। অদিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারে না আহনাফ। আহনাফ খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। অদিতিও সাধে না আহনাফকে।
প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে আহনাব অদিতির জন্য, কিন্তু অদিতি আসে না। আহনাব রেগে রুম থেকে বের হয়ে দাঁতের দাঁত আজও যদি এই মেয়ে সিঁড়ি কোটায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, অদিতিকে সিঁড়িতে খুঁজে পায় না আহনাব। সিঁড়িতে নিচে নামতে নামতে অদিতিকে রান্নাঘর থেকে বের হয়ে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখি আহনাব অদিতির পথ আটকিয়ে দেয়। গেস্ট রুমে যাচ্ছ কেন তুমি? আলভি ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। বেশি বুঝো তুমি। বলেছি না পণ্ডিতি করবে না আমার সামনে, যাও রুমে যাও। এখানে পণ্ডিতের কি হলো? আলভি ভাইয়া যাতে আমাদের মধ্যকার তিক্ততা বুঝতে না পারেন, এই জন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো আলভি ভাইয়া নেই, তাই নাটক করারও কোনো প্রয়োজনও নেই। অদিতির যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো আহনাব। আহনাফের নীরবতা দেখে অদিতি এক পলক আহনাফের দিকে চেয়ে মলিন হেসে চলে গেল। আহনাফা মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো আহনাফ, কিন্তু দুষ্টু ঘুমে সে ধরা দিল না। আহনাফের মস্তিষ্কে ক্রমাগত অদিতির বলা কথাগুলোই বেঁচে চলেছে। আহনাফের লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগেও তো অদিতি আমার থেকে আলাদাই থেকেছে, কই তখন আমার এত অস্থির লাগেনি। আহনাফের ভাবনাগুলো আরেকটু গম্ভীর হওয়ার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে। আহনাফের শকবিট ঘিরে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সস্কিত হয় আহনাফ। অদিতির মা আমিনা বেগম ফোন করেছে, তাও আবার এত রাতে। ইলিয়াস আঙ্কেলের আবার কিছু হয়ে গেল না তো? আহনাফ সাথে সাথেই কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা বেগম মলিন স্বরে বললেন, কেমন আছো আহনাব বাবা? আমি তো ঠিক আছি, কিন্তু ইলিয়াস আঙ্কেল ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি আপাতত ঠিক আছে। আমি দুঃখিত এত রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে কথাটা আমি সকালে বলতাম, কিন্তু সময় পাইনি। অল্পি বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম তো সেই। ইটস ওকে আন্টি, আপনি কি অদিতির সাথে কথা বলবেন? দাঁড়ান, আমি তাকে ডেকে দিচ্ছি। না না, কথাটা তোমার সাথেই ছিল আহনাব বাবা। মানে অদিতির আজকে জন্মদিন ছিল। এটা 18 বছর পূর্ণ হলো আজ। তোমাদেরকে তো কেবল ধর্মমতে কবুল করে বিয়েটা হয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রি তো হয়নি। সেই আহনাফ বিস্মিত হয়ে মনে মনে ভাবলো, অদিতির জন্মদিন ছিল আজ, ওই মেয়েটা তো তাকে কিছুই বলল না। আহনাফের নীরবতা দেখে ওপাশ থেকে আমিনা বেগম আবার বলে উঠলেন। বাবা শুনছো? আহনাফ ইতস্ততা বোধ করে বলল, জি শুনছি। দুশ্চিন্তা করবেন না আন্টি, কবুল যেহেতু করেছি অস্বীকার করব না। আহনাব ওয়াহিদ সত্যকে অস্বীকার করার মতো মানুষ নয়। আমি অদিতিকে নিয়ে কাল আমাদের বিয়ের রেজিস্ট্রি। কথাগুলো একদমে বলে ফোন রেখে দিল আহনাফ। অদিতির উপর ভীষণ রাগ উঠল তার। মেয়েটা ইচ্ছে করেই তার জন্মদিনের ব্যাপারটা এড়িয়ে গেছে। খুব বেশি বুঝো তুমি অদিতি। আমার কাছ থেকে আলাদা হতে চাও ঠিক আছে, কিন্তু এখন এরকম বাচ্চামি করার কি কোনো মানে হয়? গর্ধ। সকাল সকাল অদিতিকে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহনাফ। অদিতির মায়ের থেকে বেশি দুশ্চিন্তা এখন আহনাফের মনে। স্বামী হিসেবে নিজের অধিকার হারাতে চায় না সে। এ ধরনের দুশ্চিন্তা আগে যদিও আহনাফের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়েই বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে আহনাফের। নিজের অজান্তেই আহনাফের মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, অদিতিকে হারানোর ভয়। আহনাফ আশ্চর্যান্বিত হয় নিজের এই অদ্ভুত অনুরক্তির জন্য। অদিতি তো কখনোই তার পছন্দের মতো মেয়ে ছিল না, তবুও কেন এত দুশ্চিন্তা আজ তার মনে? সে আনিসমান। এই প্রশ্নের উত্তর আহনাফের জানা নেই, কিংবা আহনাফ নিজেই এই প্রশ্নের উত্তর জানতে চায় না। আহনাফকে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে অদিতি বলে, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবুও এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? অদিতির কথাগুলো কর্ণকুহুরে পৌঁছাতেই আহনাফের কান গরম হয়ে যায়। শরীরের রক্তে রক্তে ছড়িয়ে পড়ে অযাচিত রাগের উত্তপ্ত লেলিহান শিখা। কেন অদিতি বারবার আলাদা হওয়ার কথা উল্লেখ করে তার সামনে? আহনাফের ভালো লাগে এখন এইসব কথা। আহনাফ রাগান্বিত স্বরে বল, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে অদিতি। তোমার মা আমিনা আন্টির রিকোয়েস্টে আমি এই কাজ করছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। অদিতি ভীষণ অসহায় বোধ করলো। কেন আহনাফের সাথে বিয়ে দিল তাকে? তার অভিভাবকেরা একটু আর্থিক কষ্ট করে তাকে কি রাখা যেত না বাসায়?
অদিতির ভীষণ অভিমান জন্ম নিল তার পরিবারের উপর। একবার নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে নেই, তারপর আমি আর কারোর জীবনে বোঝা হয়ে থাকবো না। সবার জীবন থেকে হারিয়ে যাব আমি। নিজেদের বিয়ের সকল ফর্মালিটিস শেষ করে আহনাফ অদিতিকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আহনাফের মেজাজ এখন বেশ ফুরফুরে। অদিতিকে হারানোর ভয় একটু হলেও কমেছে। অদিতি সারা রাত জেগে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আহনাফ আর ডাক দিল না অদিতিকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে আহনাফের আর ডাক দিতে ইচ্ছে হয় না তাকে। আহনাফ গম্ভীর নিদ্রায় আচ্ছন্ন অদিতিকে কোলে করেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলভি লিভিং রুমেই বসেছিল। তাদের দুজনকে এই অবস্থায় দেখে আলভি দুষ্ট মিষ্টি কি রোমান্টিক দৃশ্য, চোখ জুড়িয়ে গেল। আহনাফ চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বলো, আমার অদিতির ঘুম ভেঙে যাবে। আলভি দুষ্টু হাসি দিয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করলো। আহনাফ অদিতিকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ অদিতির দিকে। কি হচ্ছে এটা তার সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করেই কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন অদিতি চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? আহনাফ আনমনে এইসব ভাবতে ভাবতে অদিতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অদিতির ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। নিজেকে আহনাফের ঘরে দেখে আজ আর অবাক হলো না অদিতি। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভাঙলো অদিতি। হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই আলভি উচ্ছ্বাসিত গলায় বলল, অবশেষে তোমার ঘুম ভাঙলো ভাবি। আর এইদিকে আমি কতক্ষণ ধরে তোমার প্রিয়তার ছবি দেখার জন্য অস্থির হয়ে আছি। অদিতি অবাক কণ্ঠে বলল। প্রিয়তাকে? আলভি কৃত্রিম লাজুকতা দেখিয়ে বলল, প্রিয়তাকে আমি পছন্দ করেছি ভাবি। অ্যাকচুয়ালি প্রিয়তাকে দেখতেই আমি দেশে এসেছিলাম মায়ের কথায়। কাল তাকেই দেখতে গিয়েছিলাম আমি। অদিতি রাগে কোমরে হাত দিয়ে বলে, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি আলভি ভাই। আমাদের বলেননি কেন? আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসমেরি ওয়াহিদ সব শুনে আলভির কান মলে দিয়ে বললেন, দুষ্ট ছেলে, এজন্যই আমি ভাবি হঠাৎ করে কাজ কাম ছেড়ে এই আলবি মহারাজ দেশে ফিরে এলো কেন? হ্যাঁ রে, আমাকে বললে আমিও তো দেখে আসতে পারতাম। প্রিয়তা আলভি নিজের কানে হাত দিয়ে আহত স্বরে বলে, উফ মামি, আমার কান ছাড়ো প্লিজ। আজকাল দেখি মানুষকে সারপ্রাইজ দিতে চাইলেও দোষ। অদিতি উৎসাহিত কণ্ঠে বলে, তাহলে কবে বিয়ে করছেন আপনি আলভি ভাইয়া? আলভি মৃদু হেসে বলল, আপাতত বিদেশে ফিরে যাচ্ছি। 8 মাস পর আবার দেশে ফিরে এসে প্রিয়তাকে একেবারে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। তখনই আহনাফ বাসায় প্রবেশ করে হাতের মধ্যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে আলভির কথাগুলো শুনে আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। আহনাফ ভাবে, যাক ভালোই হয়েছে, এখন তার অদিতির মাঝে আর কেউ আসবে না। আহনাফ ভ্রুজোড়া কুঞ্চিত করে আলভিকে উদ্দেশ্য করে বলে, ও তো এই ব্যাপার, কিন্তু এতে সারপ্রাইজ হওয়ার কি আছে? কেন ব্রো, তোমার সারপ্রাইজ হয় নাই? একদম না। কেন ব্রো, তোমরা সারপ্রাইজ হও নাই? তুমি সারপ্রাইজ না হলেও মিষ্টি ভাবে কিন্তু ঠিকই সারপ্রাইজ হয়েছে, তাই না ভাবি? আলভির আল্লাহাতে ডাক শুনে আহনাফের ভেতরটা আবার হিংসায় জ্বলে উঠল। আহনাফ তাতে দাঁত চেপে বলল, ওর নাম অদিতি, আর খবরদার আমার বউকে কোনো নিক নেমে ডাকবি না। কোথায় যেন পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছি ব্রো। যাও, ডাকবো না ভাবিকে কোনো নিক নেমে ডাকার মানুষ আমারও হচ্ছে। অদিতি দুষ্টু হাসি দিয়ে বলে, তা কি নামে ডাকবেন আপনি প্রিয়তাকে? আলভি হালকা কাশি দিয়ে বলল, গুম সাহেবা। অদিতি খিলখিল করে হেসে বলে, বাবা, এখনই কি টান! অদিতির দুষ্টু মিষ্টি প্রাণবন্ত মুখশ্রী দেখে আহনাফ বিভোর চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো অদিতির দিকে। অদিতিকে এতদিন খুব একটা লক্ষ্য করেনি আহনাফ, আসলে লক্ষ্য করতে চায়নি। তবে ইদানিং অদিতির প্রতিটি ছোট্ট ছোট্ট বিষয় নজরে পড়েছে আহনাফের। কেন পড়েছে তা সে নিজেও জানে না। আহনাফ হাড়ে হাড়ে টের পেল অদিতির প্রাণবন্ত রূপটা তার রকচটা স্বভাবের কারণে স্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলভি আহনাফের হাতে থাকা খাবারের প্যাকেট দেখে, এটা তুমি কি এনেছো ব্রো?
আহনাফ অদিতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েই উত্তর দিল। আজকে এনেছি আমার অদিতির জন্য। বিস্ময়ে অদিতি চোখ দুটো বড় বড় হয়ে গেল আহনাফের কথা শুনে। অদিতি অস্ফুট স্বরে উচ্চারণ করলো, কি? অদিতির কণ্ঠস্বর শুনে ঘোর কাটলো আহনাফের। আহনাফ সাথে সাথেই বিব্রত বোধ করে বলল, না মানে সবার জন্যে। তবে আলভি যা বোঝার ঠিকই বুঝে গেল। দুষ্টু হাসি দিয়ে আহনাফকে পচানো শুরু করলো। আহনাফ গম্ভীর মুখে অদিতির হাতের খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আজ আলভি গেস্ট রুমে থাকার কারণে অদিতিকে আবার আহনাফের রুমে ফিরে আসতে হয়েছে। অদিতি গুটি গুটি পায়ে আহনাফের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ডিভানের বসেছিল। অদিতি রুমে আসার সাথে সাথে আহনাফ ল্যাপটপ রেখে অদিতির দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। অদিতি কোনো কথা না বলে চুপিসারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহনাফ ডিভানে বসেই নিষ্প্রভ কণ্ঠে বলে, তোমার জন্মদিনের কথা আমাকে বলনি কেন? এমনি বলিনি, আমার জন্মদিন তো আপনার কাছে জরুরি কিছু না। আর আপনিও বলেছেন আপনার সাথে ফালতু কথা না বলতে। অদিতির পরিপক্ক উত্তর আহনাফের পছন্দ হলো না। মেয়েটা তার সামনে আসলেই ম্যাচিউর হয়ে যায়, নিজের স্বভাব সুলভ আচরণ করে না। কেমন যেন নিজের ব্যক্তিত্বের বিপরীত ধর্মী অদৃশ্য এক প্রাচীর তৈরি করে ফেলেছে অদিতি আহনাফের সামনে। আহনাফ গম্ভীর তুমি যেমন আছো তেমনই থাকো অদিতি। আমার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি আপনার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাই না। আমি শুধু চাই আমার আচরণে আপনি বিভ্রান্ত বোধ না করেন। আহনাফের এইবার ভীষণ রাগ অনুভূতি হলো অদিতির উপর। ডিভান ছেড়ে উঠে অদিতির সামনে দাঁড়িয়ে আহনাফ চিৎকার করে বলল, সমস্যা কি তোমার অদিতি? ভালো কথা বললেও পেঁচাও কেন? অদিতির অসহ্য লাগলো আজ। নিজের ভেতরে অভিমান আর লুকিয়ে রাখতে পারলো না সে। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের সামনে গিয়ে অশান্ত কণ্ঠে বলল, আমি যা বলি তাতেই তো আপনার সমস্যা। আমার ম্যাচুরিটির কথা বললে দোষ, না বললেও দোষ। আপনি সব সময় আমার খুদ ধরে বেড়ান। অদিতি ছলছল চোখে কথাগুলো বলে আহনাফের রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে মুখ ভার করে ডিভানে বসে পড়ল অদিতি। আহনাফও রাগে অগ্নি শর্মা হয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল। তবে একটু পর মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথেই আহনাফের মন খারাপ লাগা শুরু হলো। শুধু শুধু অদিতিকে কেন ধমক দেয় সে? মেয়েটা তো সে যেমন আচরণ করতে বলেছে তেমন আচরণই করেছে। আহনাফের এবার নিজের উপরই রাগ উঠল। আহনাফ রুম থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করলো। তখনই আহনাফের চোখ পড়ল লিভিং রুমের দিকে। অদিতি ডিভানে বসে মুখ ফুলিয়ে টিভি দেখছে। আহনাফ অদিতির সামনে দাঁড়িয়ে রুমে চলো অদিতি। অদিতি রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, আপনি নিশ্চিন্তে আপনার রুমে ঘুমিয়ে পড়ুন। আলী ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি বলে দিব আমার ঘুম আসছে না, তাই টিভি দেখছি। মিথ্যে বলতে হবে না তোমাকে অদিতি। রুমে চলো বলছি, রাগিও না আমায়। আগার মতো কিছু বলিনি, আপনি নিজেই বারবার আমাকে খোঁচাচ্ছেন। আহনাফ জানে না কিভাবে কারো অভিমান ভাঙাতে হয়। অন্য সময় হলে অদিতি কি করলো না করলো আহনাফ সেটা পাত্তাও দিত না, কিন্তু এখন আর অদিতিকে উপেক্ষা করতে পারে না আহনাফ। এক অজানা অনুরক্তির কারণে আহনাফ কোনো কথা না বলেই আচমকা অদিতিকে কোলে তুলে নিল। আরে কি করছেন আপনি? আমি বলেছি না যাব না। তুমি আজকাল খুবই অশিষ্ট হয়ে গেছো অদিতি। কোনো কথা শুনতে চাও না, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন। আহনাফ অদিতিকে কোলে করে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অদিতির আগে বিছানার একপাশে হেলান দিয়ে চুপটি করে বসে থাকে। আহনাফ ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে অদিতির হাতে ধরিয়ে দেয়। গিফট বক্সটি দেখেই অদিতির চোখ দুটো কৌতূহলে জ্বলজ্বল করে ওঠে। পরক্ষণেই আহনাফের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে অদিতি নিজের মধ্যে আবার উদাসীন ভাব নিয়ে আসে। আহনাফ অবাক কি হলো, খুলে দেখবে না? এটা তোমার জন্য। কেন এনেছেন? জন্মদিনের প্রেজেন্ট হিসেবে এনেছি। কিন্তু আমার জন্মদিন তো কালকেই চলে গেছে। কালকে জানতে পারলে কালকেই আনতাম। অদিতি জিজ্ঞাসু দৃষ্টিতে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ ইতস্ততা বোধ করে বলে, এত প্রশ্ন না করে খুলে দেখো। অদিতি বক্সটা খুলে দেখলো ভেতরে একটা হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটটার মধ্যে এ লেখা। অদিতি অবাক।
বিস্ময়ে আহনাফের দিকে চেয়ে রইল। যেই আহনাফ তাকে বিয়ের পর থেকেই সহ্য করতে পারত না, আজ সেই আহনাফ তাকে জন্মদিনের উপহার দিচ্ছে। অদিতি লকেটটি হাতে নিয়ে